নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শিলিগুড়ির আবহাওয়া অত্যন্ত মনোরম, বাইরে মেঘলা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়াটাই হচ্ছে একদম যাদের একটু রোদ লাগলেই, মাথায় লাগলে একটু যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য আদর্শ আবহাওয়া। কোনো বাইরের কাজ যদি থাকে তাহলে সেটা ঝটপট সেরে নেওয়ার মতো একটা ওয়েদার। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। আমার আমিষ বাজারগুলো একদম শেষ হয়ে গেছে, যেটা কালকে আমি করে নেব ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। তো সেটাই করতে যাব। আর এখন সকাল, একটু পাতা চাটা শেষের পথে, কিন্তু সেটা এখন এত তাড়াতাড়ি খুলবে না হয়তোবা দোকান, কিন্তু হয়তোবা মাংসের দোকান এবং ডিমের দোকান খুলে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়া যাক। যখন আপনাদের সাথে কথা বললাম তখনও কিন্তু আকাশ মেঘলা। তারপর বাজারের ব্যাগটা হাতে নিয়ে এই যে যখন নিচে নামছি, বুঝলাম প্রকৃতি আমাকে ধাপ্পা দিয়ে দিল। মানে কয়েক সেকেন্ডের মধ্যে যে কি পরিমাণ রোদ্দুর চলে এলো, মানে মেঘ সরিয়ে রোদ্দুর যেটাকে বলে, একেবারে মানে হাসি পাচ্ছে তখন আমার। আমি বললাম, দাঁড়াও প্রকৃতি, কোন দিন ক্ষমতা হবে আমিও তোমাকে বলবো ধাপ্পা। তো এখন কি করব? প্রথমে ভেবেছিলাম যে ওয়েদারটা দারুণ, অন্তত কিছুটা রাস্তা হেঁটে আসাই যাক, কারণ ফেরার সময় হাতে আমিষ জিনিসপত্র নিয়ে না কোনোভাবেই হেঁটে ফেরা যাবে না। তো সেজন্য ভেবেছিলাম, কিন্তু দেখা গেল যে না ভাই, অত ভেবে কাজ নেই। বাড়ির সামনে থেকে একটা টোটোই নিয়ে নিলাম একেবারে সুভাষপল্লী বাজার পর্যন্ত। তারপর সেখান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে ওই ধরুন মিনিট 20 মতো লেগেছে। বাজারেতে এই দোকান ও দোকানে একটু ঘুরেছি, বুঝলেন, মানে খুব বেশিক্ষণ নয়। মানে মাংসটা হাতে নিয়ে ডিমের দোকান পর্যন্ত যেতে, তারপর ওরা যখন ডিমটা ঠিকঠাক করে দেখে দেখে দিচ্ছিল তখনও খানিকটা সময় লাগলো। তখনও বেশ এদিক ওদিক দোকান, একটু এটা কত দাম ওটা কত দাম করলাম। তারপরে ডিমটা বাঁধা হয়ে গেল, নিয়ে চলে এলাম। কিন্তু সেই সময়টা না খুব একটা ভ্লগ করিনি। তো যাই হোক, তারপর রিক্সাটা নিয়ে চলে এলাম বাড়িতে। আর আজকে সোমবার, আমাদের বাড়ির পাশের শিব মন্দিরে সব গেঁড়ি গুগলি এইটুকুটুকু বাচ্চাগুলো সব যাচ্ছে হচ্ছে শিবের মাথায় জল দিতে। এদের কিন্তু শিবের প্রতি সে অর্থে খুব একটা ভক্তি যেটুকু সেটুকু ওই ভালো বর পাওয়ার লোভে, হ্যাঁ, আর কিছু নেই। মানে এদের জীবনের লক্ষ্য বা মুখ্য হচ্ছে বিয়ে করা। যত ছোটবেলা থেকে শিবের মাথায় জল তত ভালো বর, এইরকম একটা বিশ্বাস তো এদের রয়েছে। আর বাচ্চাগুলো তো এমনি এমনি তৈরি হয় না, তাদের তৈরি ওরকম ভাবে করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই একই বিশ্বাস নিয়ে তারা বড় হয়ে উঠছে। পরবর্তী প্রজন্ম হয়তো বা এদের একটু অন্যরকম তৈরি হবে, আশায় বাঁচে চাষা। তো যাই হোক, এখন আপাতত এই যে আমাদের উদ্যমের থেকে কিছু সবজিপাতি নিয়ে নেওয়ার পর পতিদেবতা যাবেন ইউনিভার্সিটি। তার জন্য একটু ডিমের পোচ করতে গিয়ে দেখুন দেখি দুখানা ঘেঁটে ঘুটে একাকার করে ফেললাম। এটা ডিমের অমলেটই হয়ে গেল, তবে অমলেটটা ওপিট করে দিলেই অমলেট হয়ে যেত। কিন্তু আর ঠিক আছে, ওপিট না করে যতটুকু কাঁচা রাখা যায় আর কি, ততটুকুই কাঁচা রেখে এরকমভাবে তুলে দিলাম আর কি, যতটুকু। অবশ্য কিছু মনে করেনি, কারণ আজকে আমি কিন্তু ডিমের অমলেট মানে পোচ বেশ ভালো করি, গোটা গোটা কুসুম থাকে, কিন্তু আজকে একটু ঘেঁটে গেল। তো ভদ্রলোক খুব খুব একটা শরীরটা ওনার জুতের নেই, জানেন তো, মানে বেশ অসুবিধায় বোধ করছেন আর কি শারীরিকভাবে। তো অতিরিক্ত খাওয়া কমিয়ে দিয়েছিল বেশ কিছু, মানে 1600 ক্যালোরি, তো 1600 ক্যালোরি। তো এখন মানে পেট সবসময় খালি। এরকমও হতো যে খাওয়ার পরও ছোকচক ছোকচক করছে, আবার নিজেকে নিজেই কন্ট্রোল করছে। আমি অনেক সময় খাবার দিলেও খাবে না, তো সেটা করতে গিয়ে একটু দুর্বল হয়ে পড়েছে। তো যাই হোক, এখন আমি বলেছি একটু কার্বটা বাড়াও, আর প্রোটিনটাও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন এইভাবে করে করেই চলছে। যাই হোক, ঠিক আছে, আজকে ভরপেট বললাম যে বাড়ি থেকে বেরোবে যখন, সারাদিনের নামে বেরোচ্ছ, তখন কিন্তু একটু ভরপেট খেয়ে যাও। তো ঠিক আছে, রাজি হলো। তো গোবিন্দভোগ চালের ভাত করে দিলাম, মেখে দিলাম, সেটা সে খেয়ে যাবে। তারপর স্নান করে নিলাম। স্নান করে নেওয়ার পর তারপর বারান্দায় এসে কি ভালো লাগছে দেখছি, মানে গুনছি আর কি কতগুলো জবা হবে। আসলে আমাকে না জবা নিয়ে একজন চ্যালেঞ্জ করেছিল যে বারান্দা নাকি আমি জবা হবে না, ইউটিউবেই করেছিল। কি জানি কিছু কিছু ব্যাপারকে আমি বড্ড বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি কিনা। প্রত্যেক দিন এখন আমি জবা গুনি, কটা করে আমার জবা হলো, কটা করে জবা হলো। তো যাই হোক, ঠিক আছে, মিনামাসি ঢুকেছে, তো এখন একটু পুজোটা সেরে নিই, চান যখন হয়ে গেছে। তারপর চলুন একটু মিনামাসির সাথে দেখা করে নিই। মাঝে মাঝে মিনামাসি একটু রান্না করতে করতেই এদিক ওদিক সেদিক বেড়াতে যায়, নিচে আলমারির সাথে গল্প করতে যায়, এটা করতে যায়, সেটা করতে যায়। তো এখন মনে হচ্ছে সেরকমই, নিচে হ্যাঁ 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 করে খুব হাসির আওয়াজ পাচ্ছি। আমাদের বাড়িতে এই মুহূর্তে মামুন একটু শান্ত, মানে ওর হাসির আওয়াজটা ওটা জোরালো না, কিন্তু মিনামাসি আর আলপনা দি ওরে বাপরে বাপ, যে কি জোরে জোরে হাসে, বাপরে, তাদের হাসির গল্প পাচ্ছি। তার হাসিটা শুনে এই যে চলে এসছে। তাহলে কি ব্যাপার, ও তুমি ওটা আনতে গেছিলে? তা কি ব্যাপার, কোথায় গেল? তারপরে এসে দেখছে এই
হ্যাঁ করো। হ্যাঁ ওই জানতে ইচ্ছিলাম। হ্যাঁ সাথে ফেরি 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 ভালো, তাই না? তো আজকে আমাদের রান্না কি কি হয়েছে সেটা বলে দাও। কি জোরে জোরে হাসছিল। হ্যাঁ কি কি রান্না কি হয়েছে বলে দাও। হচ্ছে শেষে ডিমের মামলেটের মুখের দিয়ে তাকায় করো গা। কত জ্বালা। হ্যাঁ জ্বালা। ডিমের মামলেটের ঝোল, হ্যাঁ ঢেঁকি শাকের ভাজা, ডাল, বাস আজকে বেশি কিছু রান্না করিনি। তারপর যদি চলে যায় তাহলে পিছনে গিয়ে বলবে ভাত। ও হ্যাঁ সেই দিনকে চলে যাচ্ছি বলে ভাত, ভাতটাও রান্না করেছে। হ্যাঁ তো তুমি দুধ চা করছো, ওইটা তো রান্না। আর কিছু বলবে না? আর করনি? আচ্ছা ঠিক আছে যাও। আজকে এই আমাদের খুব সিম্পল মেনু ভাই। আমাদের মেয়ের আজকে গেছে স্কুল, হাজবেন্ড গেছে ইউনিভার্সিটি। তারা বাড়িতে এসে ওই 3-4 পদ দিয়ে বেশ ভালো করে, মানে 4-5 পদ, 3-4 না 3 তো হলো, যাই হোক 4-5 পদ দিয়ে দিলে সে খাবে না, ও নষ্ট করে বড় গায়ে লাগে সত্যি কথা। সেজন্য একদম খুব সিম্পল। আর নিচে থেকে আমার শ্বশুরমশাই মাছ নিয়েছেন, তারা মাছ দেবে বলেছে, সুতরাং ওই তো ডিমের অমলেট এবং মাছ হয়েই যাবে। সকালেতে আমার বরকে পোচ করে দিতে গিয়ে তো অমলেটই হয়ে গেল। তো দেখি যদি আমার শ্বশুরমশাই, যদি না তো বলেই দিয়েছে মাছ যখন দেবে তখন হয়তো বাদা অমলেটের ঝোলটা খাবে না, কারণ আর কাহা তো কতবার ডিম খাবে। কিন্তু আমার আবার এই অমলেট দিয়ে ঝোলটা খুব ভালো লাগে। টুপুরও খুব ভালোবাসে। টুপুর গোটা ডিমের ঝোল ভালোবাসে না, এই অমলেটের ঝোলটা ভালোবাসে। তো এই তো, কিন্তু সকালবেলা থেকে আজকে অনেকগুলো প্ল্যান ছিল, কাজ করব, এইটা করব সেটা করব। আজকে ওই কি বলে ওটার নাম, যেটা নিয়ে এসেছি পিস লিলি, ওটাকে প্রতিস্থাপন করব, কিন্তু আলটিমেটলি কিছুই করা হবে না। চান করে ফেলেছি। আর আজকে আমার বাগানে কাজ করতে একদমই ইচ্ছা করছে না, আমার একটু মাথাটা যন্ত্রণা করছে। আমি ওখান থেকে ফেরত আসার পর একটা খুব অন্যায় কাজ করেছি, সেটা হচ্ছে আমি আচারে তেল দিয়ে মুড়ি খেয়েছি। আর খাওয়ার পরেই আচারে তেল দিয়ে না একটু আচারও নিয়েছিলাম। হ্যাঁ আচারটা ভীষণ টক, কিন্তু খেতে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর এদিক ওদিক সেদিক করতে করতে মাথাটা ধরে গেল, বুঝলাম একটু অম্বল হয়ে গেছে। তো ভালো লাগছে না যেহেতু, সেহেতু আজকে আর বাগানেতে যাবো না। কালকেই তো নিয়ে এসেছি গাছগুলো, তবে আঙুর গাছ একখানা এনেছি, সেটাকে আবার লাগিয়ে দেওয়াটা উচিত। তবে ঠিক আছে, একদিনে আজকে কাল নিয়ে এসে আজকেই না লাগাই, ওটা আগামীকাল লাগালেও চলবে। বাবা বাজে দেখুন, এখন বাজে 6:30, 6:22। এখনও চতুর্দিকে কি পরিমাণ আলো, দিন কত পরিমাণ বড় হয়েছে। আজকে শারীরিকভাবে একটা ডিসকমফর্ট তো ছিলই, প্লাস আমি না দিনের বেলায় তেমন কিছু করিনি, সেরকমভাবে ব্লগ ওই জন্য করিনি, শুধু শুধু কন্টেন্টকে স্ট্রেচ করা হতে পারে। কিন্তু সারাদিনে মাথা যন্ত্রণার জন্য ওপরেতেও আসতে পারিনি। পদ্মটাকে না দেখলে তো আর চলে না। কি সুন্দর লাড্ডুর মতো ফুলে উঠেছে, আহা হা হা, দারুণ ভালো লাগছে দেখতে। আমাদের পেয়ারা গাছটা না মরে গেল, একটা ডাল পুরো গেছে, এবং মরা ডাল রাখতে নেই। কী কারণে এটা হলো জানা নেই, সম্ভবত পোকা হয়েছিল। আর এদিক দিয়ে আমি প্রত্যেক দিন তাকিয়ে তাকিয়ে দেখি যে আজকে কি একটুখানি পাহাড় দেখা যাচ্ছে, বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে না। আর এই দিকটাতেই থাকে মেঘটা, যার ফলেতে দেখা যায় না। এই সময়টা না খুব সুন্দর, খুব মায়াময় একটা সময়। যাই হোক, এখনো তাদের ডাকের বিরাম নেই, জামা কাপড়গুলো এখনো ভেজা। আজকে মামুন এত দেরি করে এসেছে, এত দেরি করে কাচাকাচি করেছে, কিচ্ছু শুকায়নি, নিয়ে যাওয়া যাবে না এখন। আজকে মেয়ের একটা টিউশন শুরু হচ্ছে, তাকে পৌঁছে দিতে যাচ্ছি। আমি ভেবেছিলাম আমি বোধহয় যাবো, দেখা গেল যে না, মেয়ের বাবাও আমার সাথে লেজ ধরলো। তো ভালো কথা, তো বেরিয়ে যথারীতি, কোনো রিক্সা টোটো কিছু পাওয়া যায়নি, তো মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই আমাকে ফেলে অনেকটাই এগিয়ে গেল। তারপরে অবশ্য একটা টোটো পাওয়া গেল। তো বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয় এই টিউশনটা। তো যাই হোক, তারপর চলে গেলাম। যাওয়ার পর মেয়েকে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে কথাবার্তা বলে তারপর দুজন মিলে বেরোলাম। প্রথমে ঠিক হলো যে আমি এবং বোমাদা একসাথেই আসবো। তখন আমি বললাম যে আমার কয়েকটা জিনিস তো লাগবে, পাতা চাটা নেই, তাছাড়া টুপুরটা তরমুজ খেতে ভালোবাসে, তরমুজও বাড়িতে লাগবে। শ্বশুরমশাই বলেছেন আপেল আনতে, একটু ওষুধ আনতে, তো সেগুলো লাগবে। আরও কয়েকটা জিনিসপত্র কেনার প্ল্যান হয়েছিল। আমার প্রতিদেবতা সেটা শুনেই তার ভীষণ শরীর খারাপ করতে শুরু করলো। সে বললো, আমার অবশ্য সত্যি ঘটনা যে তার একটু শরীরটা খারাপ ছিল, তো
তো এই দোকান থেকে নিলাম একটুখানি তরমুজ। ইতিমধ্যে সে কিন্তু কাট দিয়েছে। না, আমার না খুব শরীর খারাপ করছে, আমি বরং একটু রিক্সা নিয়ে বাড়ি চলে যাই, আমি একটু গিয়ে শোবো। আমিও বললাম হা তা তো বটেই, যাও তোমার শরীর খারাপ। এসবগুলো বলে যাবতীয় জিনিসপত্র আমি সব একা একা কিনে দেখুন একা ফিরছি। এই যে দেখুন হাতে যে জিনিসপত্রগুলো সেগুলো সব আমার একা, এবং ছায়ার আশপাশে কেউ নেই। তারপর বাড়িতে এসে কি দেখি জানেন, বাড়িতে এলাম, এসে দেখছি বোধিসত্ত্ববাবু আসেননি। তিনি তো ওইখানে আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে শরীর খারাপ করছে, তুমি তাহলে কেন, আমি তাহলে হাঁটতে বাড়ি চলে যাই, একটা রিক্সা নিয়ে চলে যাই বলে তিনি তো চলে এলেন। আমি চলে মানুষটা কত না কত অসুস্থ, পৌঁছে আমি হাঁটতে অতগুলো জিনিসপত্র নিয়ে এসেছি। তারপর দেখছি তিনি আসেননি। বুঝতে পারছি কোনো একটা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছিল, একটু রাগারাগি করেছি। তারপরে আজকে বাবা শিবানন্দজির যে ব্লগটা আমি করেছিলাম সে ব্লগটা আবার দেখলাম, কমিউনিটিতে আবার একটা ব্লগটাকেই আবার শেয়ার করলাম। কেমন যেন একটা লাগছে, মানে এইগুলোই হচ্ছে ব্লগিং চ্যানেলের সার্থকতা। ভার্চুয়াল ডায়েরির পাতা একটা দিন কেটে গেছিলো, সেই দিনটাকে আমি ধরে রেখেছিলাম জন্য আজকে আবার সেটাকে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে সত্যি কথা, মানে ব্লগটাকে দেখে। একজন সত্যি শুদ্ধ পুরুষ ছিলেন, তিনি চলে গেছেন, দেহটা গেছে, তিনি তো আছেনই। ভয়েস ওভারগুলোও আমি বেশ ভালোই দিয়েছিলাম। সব ব্লগের ভয়েস ওভার যে খুব ভালো হয় তেমনটা নয়, কিন্তু এই ব্লগটা বেশ ভালো লাগছে আমার। তো যাই হোক, এখন আপাতত মেয়েকে আনতে যাব। খুব বেশিক্ষণ সময় তো আজকে পড়ানো হবে না, আজকে প্রথম দিন, তো যার ফলে তেমন টুকুরের প্রথম দিন, তো যার ফলে তো আজকে একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। তিনি তো অসুস্থ করছেন, কিন্তু আবার জামা কাপড় ছাড়ে উনি, কারণ এসে আমি একটু রাগ করেছি। হ্যাঁ, তুমি এরকম করে তারপর বলছি ঠিক আছে আমি মেয়েকে নিয়ে আসবো। আমি ঠিক আছে, তোমার যেমন শরীর খারাপ তোমায় যেতে হবে না, আমি যাবো। তা এখন হয়তো বা আবার দুজন মেয়েতেই যাবো মেয়েকে নিতে। নেই, একটু খেঁচাখেচি করেছি যে একটু আগে, চলে গেছে। এখন 10-15 মিনিট আছে, চলে গেছে। দেখি নিচে গিয়ে নাবেল পাওয়া যায় কি। দাদা বেরিয়ে গেছে? হ্যাঁ, কখন বেরোলো? ঠিক আছে, সে চলে গেছে যখন চাকে, আমি সেই চা আমি ঘরে থাকি, ভালোই হলো। এইটা হচ্ছে আমাদের আঙুর গাছের সিংহাসন হবে, তাই না আপনাদের? এইটা হচ্ছে আঙুর গাছের সিংহাসন। ভালো, বিশাল টব এটা। এটা কত? 18 ইঞ্চির টব, তাই না? 18 ইঞ্চির টব। আর একটা আছে যেটাতে তলায় ছিদ্র নেই, সেটা 20 ইঞ্চির টব। সেটা তবে আমি আবার একটা পর্দ, পিছনে টিউবার হলে পর্দ লাগাবো, নিচে লাগাবো। রোদ্দুরের জন্যই আমার কুড়ি আসছে না। হ্যাঁ আলপনাদি, না দাদা বেরিয়ে গেছে, না করলো আমায় যেতে। মক ড্রিল হবে, উচ্চারণটা ভুল হচ্ছে, মক ড্রিল হবে 7 তারিখে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো মহড়া, কিন্তু তবুও সাধারণ মানুষ হিসেবে একটু তো চিন্তা হবেই। সেটাই হচ্ছে, মাকে নিয়ে চিন্তিত। মার সাথে হোক, সেটা নিয়ে শ্বশুরমশাইয়ের সাথে একটু কথা বলতে গেছিলাম। তো কথা হলো একটু ক্যাশ সবাই হাতে রাখবেন, আর কিছু না হোক একটু শুকনো খাবার দাবার, একটু ক্যাশ। আর মার সাথে তুমুল ঝামেলা হলো আমার। মা দিল্লি গিয়ে 2.5 মাস ছিলেন। মার বক্তব্য যে এতদিন আমি দিনহাটার বাইরে ছিলাম, পরিস্থিতি যাই হোক আমি দিনহাটার বাইরে আর যাবো না। তা সেই প্রচণ্ড ঝামেলা হলো আমার সাথে। বুঝতে পারছিল না শুরুতে কি হয়েছে, খবরটা তো দেখেনি, সিরিয়াল দেখছিল বসে বসে। তারপরে সব বলা টলার পর তখন একটু ঘাম বেড়েছে। না প্রত্যুষ আসবে, সেখানে তেন অনেক কথা বলছে। আমি ঠিক আছে মা, তুমি এখন শিলিগুড়ি এসো, তোমার আর কিছু করার নেই। ডাইনে ভাই আমি কিছু করতে, আমার বিড়ম্বনা বাড়িও না, তুমি এবার শিলিগুড়ি এসো। যে ঠিক আছে একটু ভাবি বলে ফোনটা রেখে দিল। ভেবে কি বার করবে কে জানে। আমি এটাও ঘটনা আমি জানি যে সেরকম কিছু হবে না, কিন্তু তাও একটা টেনশনের মুহূর্ত তো সারা বিশ্ব জুড়ে, তথা সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে না দেশ জুড়ে। এমত অবস্থায় আমার নিজের মাটা যদি চোখের সামনে থাকে তাহলে সেটা আমার একটা শান্তি। ব্লগটাকে এন্ড করা হয়নি, এখন যখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে আগের দিনের ব্লগটা এরকম হাত খাঁচড়া পড়ে রয়েছে। তো কালকে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার, আপনাদের সাথে কথা বলবার পরে। তারপরে গাটা আমার সকাল থেকে ওই পাক দেওয়া ছিল, তার উপরে আবার একটু দুপুরবেলায় খিদেও পেলো, খেলামও,
খাওয়ার পর যে এমন তুফান বমি এবং কিচ্ছুটি হজম হয়নি, সবই গোটা গোটা বেরিয়ে গেল কালকে। তারপরে আবার মাকে নিয়ে চিন্তা, সেটাও তো ছিলই। সব মিলিয়ে মিশে কালকে আর ব্লগটাকে এন্ড করা যেত না আর কি, যায়নি, মানে আমার ভুলেও গেছিলাম। কিছু সময়ের মধ্যে শুতে হবে, সব কিছুই ব্যাপারটা ছিল যেহেতু, সেহেতু আর হয়ে ওঠেনি। তো আজকের দিনে সেই জন্য ব্লগটা এন্ড করতে এলাম। আমার মনে হচ্ছে আজকের দিনের ব্লগ হয়তো বা অন্যান্য দিনের তুলনায় ছোটো হলেও হতেই পারে, অযথা টেনে বড় না করাই উচিত। যতটুকু হয়েছে দেখানোর মতো ততটুকুই হলো। আমার মা কিছুটা কনভিন্সড হয়েছেন, তবে পুরোটা নয়। মা বলছেন যে দেখি আর একটু সময় যাক, পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটুখানি দেখি। মানে মার এটা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, আমাকে চরম বিপদে না ফেলা পর্যন্ত মার কোনো শান্তি নেই। হ্যাঁ, মা নিজে বোঝে না যে মা আমাদের কাছে কতটা প্রিয় এবং কতটা কাছের। আমরা মায়ের কত, মানে আমি অন্তত, যে দিদিও তাই, যে মা চলে গেলে যে আমরা অনাথ হয়ে যাবো এই ব্যাপারটাই মা এখনো বুঝতে চাইছেন না। কিন্তু আমাদেরকেই বোঝাতে হবে, এখন মানুষটার বয়স হয়েছে, বকে ঝোঁকে একটা সময় পর্যন্ত করা যায়, তারপর তার যায় না। তো এখন এমন পরিস্থিতি যদি, প্রথম কথা যে হবে না, কিন্তু তাও যদি হয়, যখন আমি গাড়ি পাবো না, মা হয়তো তখন বলবে তুই আমাকে নিয়ে যা, বলতেই পারে। তাও হয়তো বলবে কিনা জানি না, আমাকে মানে আরও বেশি করে রিয়েলাইজ করতে হবে। মা তখন রাজি হবে যখন আমার দিক থেকে শিলিগুড়ি থেকে বেরোনোটা একটুখানি ঝুঁকির হয়ে যাবে। কিন্তু তাও ওই ঝুঁকির মধ্যেই যদি ঈশ্বর সাথে থাকেন, তাহলে মাকে গিয়ে নিয়ে আসতে হবে। বলতে কথা হচ্ছে এটাই, যে মা এখনও খুব একটা আসতে রাজি নয়। আপাতত কয়েকটা দিন সময় চেয়েছে, ঠিক আছে, দিই কটা দিন সময়, দেখা যাক কী হয়। তো আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য থাক, নিজের মতো থাকুক।